রাসেল আর মিতুর বিয়ে হয়েছে মাত্র কদিন হল। সদ্য বিবাহিত জীবন, একসাথে নতুন পথ চলা। দুজনেই চাকরি করে। রাসেল একটা প্রাইভেট আইটি কোম্পানিতে, আর মিথু একটি স্কুলে শিক্ষকতা করে। অফিস স্কুল দুজনেরই শহরের কেন্দ্রে হওয়ায় তারা সিদ্ধান্ত নেয় কাছাকাছি কোথাও একটা বাসা ভাড়া নেবে। অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট একতলা বাসা পায় তারা। শহরের একটু পুরনো অংশে, কিন্তু শান্ত এলাকা। গলিটা বেশ নিরিবিলি, মানুষজন খুব একটা যাতায়াত করে না। বাড়িটার চারপাশে বড় গাছপালা, দেয়ালের ধারে কিছু পুরনো পাতাবাহার আর শিউলি গাছ। রাসেল আর মিতু যখন প্রথমবার বাড়িটা দেখতে যায়, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। মিতুর চোখে বাড়িটা যেন একটু বেশি সুন্দর লাগে। বাড়িওয়ালা একজন মাঝবয়সী লোক, নাম আবুল কাশেম সাহেব। বেশ ভদ্র, নরম স্বভাবের। বলেন, এতদিন ধরে ফাঁকা ছিল, কেউ নিতে চায় না। আপনারা যদি থাকেন আমি খুশি হব। মিতু তখন একটু অবাক হয়। কেউ নিতে চায় না মানে? কাশিম সাহেব হেসে বলে, আসলে আজকাল মানুষ একটু বেশি হিসেবি হয়েছে, বুঝলেন তো। ছোট বাসা দেখে অনেকে ফিরেও যায়। রাসেল তেমন কিছু মনে না করে মাথা নাড়ে, আর ভাড়া কম বলায় তারা রাজিও হয়ে যায়। দুদিন পরেই তারা বাসায় উঠে পড়ে। বাসাটা সাদা রঙের, সামনের দিকে ছোট্ট একটা বারান্দা, ভিতরে দুটো ঘর, একটা বেডরুম, একটা ড্রয়িং কাম ডাইনিং, আর পিছনে একটা ছোট রান্নাঘর। জানালাগুলো পুরনো কাঠের, তবে বাতাস আসে ভালোই। প্রথম দিনটা ভালোই কাটে। তারা দুজনেই বাসা গোছাতে ব্যস্ত থাকে। নতুন বিছানা পাতানো হয়, টিভি, ফ্রিজ ঠিক জায়গা মতো বসানো হয়। মিতু খুব খুশি। সে রান্নাঘরে নিজের পছন্দ মতো জিনিসপত্র সাজায়। সন্ধ্যায় মিতু রাসেলকে বলে, এই বাসায় না একটা অদ্ভুত রকমের নীরবতা আছে। জানি না কেন, কিন্তু মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমাদের দেখছে। রাসেল হেসে ফেলে, আরে তুমি তো ভীতু, নতুন বাসা, একটু সময় লাগবে মানিয়ে নিতে। দ্বিতীয় দিনও কাটে কিছুটা ব্যস্ততার মধ্যেই, কিন্তু রাতটা, সেটা ছিল অস্বস্তির। রাত ৩টে বাজে। হঠাৎ মিতুর ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় ফ্যানটা বন্ধ হয়ে গেছে। ঘেমে একেবারে ভিজে গেছে সে। রাসেল, ফ্যান বন্ধ কেন? রাসেল চোখ কচলে উঠে সুইচ অন অফ করে, কিছু হয় না। আচ্ছা দেখি, সকালে ইলেকট্রিশিয়ান ডাকি। পরদিন ইলেকট্রিশিয়ান এসে বলে, দেখেন ভাই, তেমন কিছু নয়, একটু তার ঢিলা ছিল, লাগিয়ে দিলাম, এখন ঠিক আছে। তারা নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু সেদিন রাতেও ফ্যান হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ঠিক ৩টের সময়। এরপর শুরু হয় আরও অদ্ভুত কিছু ঘটনা। তৃতীয় দিন সন্ধ্যায় রাসেল টিভি চালু করে নিউজ দেখছিল। হঠাৎ করে টিভি স্ক্রিন ঝাপসা হয়ে যায়। একটা কুয়াশার মতো ছবি। তারপর ১ সেকেন্ডের জন্য একটা মুখ ভেসে ওঠে। এক নারীর মুখ, চোখ খোলা, গলায় দড়ি বাঁধা, নিথরভাবে তাকিয়ে আছে। রাসেল আতকে উঠে টিভি বন্ধ করে। মিতু পাশ থেকে বলে, তুমি ওটাও দেখলে? রাসেল চুপচাপ। সে ঠিক জানে না সে কি দেখেছে, চোখের ভুল নাকি কিছু সত্যি। চতুর্থ রাত, এইবারে আবার রাত ৩টে। রান্নাঘর থেকে আওয়াজ আসে, কিছু পড়ে যাওয়ার শব্দ। রাসেল টর্চ নিয়ে যায়, দেখে কিছু পড়েনি, কিন্তু সিঙ্কের পাশে রাখা স্টিলের চামচগুলো একটু একটু করে নড়ছে, নিজে থেকেই। সে এগিয়ে যেতেই শব্দ থেমে যায়। সে রাতে মিতুর আচরণও অদ্ভুত হয়ে যায়। হঠাৎ হঠাৎ সে চমকে উঠে বলে, রাসেল, আমি জানালার ধারে একটা ছায়া দেখেছি। একজন মেয়ে, ও দাঁড়িয়েছিল, চুল খোলা, সাদা জামা পরে। রাসেল এবার সত্যিই চিন্তিত হয়ে পড়ে। এই বাসা নিয়ে কিছু একটা ঠিকঠাক নয়। মাত্র ৪ দিন হয়েছে, আর এর মধ্যেই এত অস্বাভাবিক ঘটনা। মিতুর ঘুম আসছে না। চোখের নিচে কালো ছায়া পড়ে গেছে। দিনকে দিন সে কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। বলছে, এই বাসার ভেতরে যেন একটা ভারী ভাব আছে, কিছু একটা আছে এখানে, কিছু আমাদের দেখতে থাকে। রাসেল তখনও নিজেকে বুঝিয়ে চলেছে। সে বিশ্বাস করে না অতি প্রাকৃত কিছুতে। তার যুক্তিবাদী মন বলে, এসব হয়তো মানসিক ক্লান্তির কারণে হচ্ছে। কিন্তু তার মধ্যেও একটা সন্দেহ জন্মে নিচ্ছে, একটা চাপা ভয়, যেন কোথা থেকে একটা দৃষ্টি সব সময় তাকে অনুসরণ করছে।
একদিন সন্ধ্যায় সে বারান্দায় বসে চা খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পিছনের ঘর থেকে দরজা চেপে যাওয়ার আওয়াজ আসে। একটা ভারী দরজা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কিন্তু সেই দরজা তো সেদিন থেকেই বন্ধ ছিল। রাসেল এবার উঠে দাঁড়ায়। তার পিঠ দিয়ে ঠান্ডা একটা ঘাম নেমে যায়। বাতাস থেমে গেছে, চারপাশে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। সেই রাতে ঘুমের মধ্যে মিতু হঠাৎ চিৎকার করে উঠে বসে পড়ে। আমাকে ধরছে, গলায় কিচ্ছু চেপে ধরছে। রাসেল আলো জ্বালে, দেখে মিতুর গলায় লাল দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। এই প্রথম রাসেল বুঝতে পারে এটা শুধু কল্পনা নয়, বাসাটা নিছুক একটা পুরনো বাড়ি নয়, এখানে কিছু আছে। নতুন বাসায় ওঠার পর মাত্র 4 দিন হয়েছে। এর মধ্যেই এমন অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে যে রাসেল আর মিতুর স্বাভাবিক জীবনটা যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সেই রাতে মিতুর গলায় লাল দাগ দেখে রাসেলের বুকটা কেঁপে ওঠে। সে কিছু না বলেই মিতুকে জড়িয়ে ধরে। ভয় পাস না, আমি আছি, নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। কিন্তু মিতুর চোখে তখনও আতঙ্কের ছাপ। ফিসফিস করে বলে, আমি ঘুমিয়েছিলাম না, আমি চোখ মেলেই দেখলাম একজন মেয়ে আমার বুকের উপর বসে আছে। তার মুখটা খুব কাছ থেকে দেখছিলাম, চোখ দুটো একেবারে ফাঁকা ফাঁকা আর সাদা। তারপর সে আমার গলায় হাত রাখে, আমি দম নিতে পারছিলাম না। রাসেল বিশ্বাস করতে চায় না, কিন্তু তার হাত যখন মিতুর গলার সেই লাল দাগে ছুঁয়ে যায় তখন শরীর শিউরে ওঠে। পরদিন সকালেও সেই দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। মিতু সারা দিন চুপচাপ থাকে, চোখে মুখে ক্লান্তি আর অজানা ভয়। রাসেল অফিসে যায় না, কাজ থেকে ছুটি নেয়। সে ঠিক করে আজ সারাদিন মিতুর পাশে থাকবে। মনকে শক্ত করে বলে, এটা মানসিক সমস্যা হতে পারে, ওকে সময় দিতে হবে। কিন্তু রাত নামলেই অন্ধকার যেন জীবন্ত হয়ে ওঠে। সেই রাত ঠিক 3টে। রাসেল বিছানায় শুয়ে আছে, মিতু তার পাশে নিঃশব্দে ঘুমোচ্ছে। হঠাৎ করে রান্নাঘরের দিক থেকে একটা শব্দ, টং, কোনো কিছুর পড়ে যাওয়ার আওয়াজ। রাসেল হালকা বিরক্ত হয়ে উঠে যায়, ভাবে হয়তো আবার বিড়াল ঢুকে পড়েছে। টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। আলো জ্বালাতেই সে দেখে কিছুই পড়েনি। কিন্তু হঠাৎ তার চোখ আটকে যায়। সিঙ্কে রাখা স্টিলের চামচগুলো যেন একটু একটু করে নড়ছে, চমচম করে কাঁপছে নিজে নিজে। রাসেল থমকে যায়, কাঁধে ঠান্ডা ঘাম। সে টর্চটা সরিয়ে ভালো করে দেখে বাতাস নেই, জানালা বন্ধ। তাহলে কিভাবে চামচগুলো নড়ছে? 1 সেকেন্ডের মধ্যে সব থেমে যায়। রাসেল ধীরে ধীরে ঘরে ফিরে আসে, কিন্তু আর ঘুমাতে পারে না। কান পাতলে মনে হয় দূর থেকে কারো পায়ের ধ্বনি শোনা যাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে ঘরের দিকেই, টুক টুক টুক। সকালের আলো যেন মুক্তির মতো আসে, কিন্তু তাও সেই ভয় কাটে না। মিতুর চোখে ঘুম নেই, সারা রাতেই সে বিছানায় এপাশ ওপাশ করেছে। সকালে উঠে সে বলে, এই ঘরে যেন কেউ আছে, সে আমাদের দেখতে পায়, সে রেগে গেছে। রাসেল আর কিছু বলে না, কারণ তিনিও এখন সেটা অনুভব করছেন। এর পরের দিনগুলো যেন এক একটা অন্তঃকরের অধ্যায়। একদিন দুপুরে রাসেল অফিসে আর মিতু একা বাসায়। রান্না করতে করতে হঠাৎ রান্নাঘরের দরজা বন্ধ হয়ে যায়। কোনো হাওয়া ছিল না, কোনো চাপ ছিল না, তবুও দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর ভেতর থেকে লক হয়ে যায়। মিতু চিৎকার করে, রাসেল, রাসেল! কিন্তু বাসা তখন শুনশান। তারপর রান্নাঘরের জানালার পাশে একটা ছায়া পরিষ্কার দেখা যায়। একটা সাদা জামা পরা মেয়ের অববয় দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। মিতু ঘরের ভেতর কোনায় গুড়িয়ে পড়ে। হঠাৎ দরজাটা খুলে যায়, যেন কেউ বাইরে থেকে খুলে দিল। মিতু তখনই সিদ্ধান্ত নেয় রাসেলকে সব বলতে হবে। সেই রাতে রাসেল ফিরে এসে মিতুর কণ্ঠে কাঁপুনি টের পায়। সে সব খুলে বলে, কিন্তু নিজেও বুঝতে পারে কিছু একটা আছে এই ঘরে যা তারা বোঝে না। এরপর
রাতে তারা একসাথে বসে বসে জেগে থাকে। মনে হয় ঘরের ভেতর হালকা ফিসফিস শব্দ হচ্ছে, দেয়ালের পেছন থেকে যেন কেউ কথা বলছে, না বোঝা যায় না, কিন্তু শব্দটা ঠান্ডা করে দেয় শরীর। ঘড়িতে তখনও সেই সময় 3টে বাজে। হঠাৎ জানালার কাছে টোকা পড়ে, টক টক টক। রাসেল উঠে জানালার দিকে যায়। বাইরে তাকিয়ে কেউ নেই, গলি ফাঁকা, বাতি নিভু নিভু করছে। কিন্তু হঠাৎ জানালার পাশে রাখা পর্দার ফাঁক দিয়ে রাসেল দেখতে পায় একটা মুখ, সাদা, বিবর্ণ, কাঁচে ঠেকানো। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে, গাল শুকনো, ঠোঁট নীলচে। রাসেলের চিৎকার বেরিয়ে যায়, মিতু, ওটা দেখো। মিতু তাকিয়ে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে। পর্দা ঝট করে নড়ে যায়, মুখটা উধাও। এবার রাসেল আর নিজেকে সামলাতে পারে না। সে বলে, কালই বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে, আর একদিনও এখানে থাকা সম্ভব না। কিন্তু পরদিন সকাল হতেই সব যেন আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। বাড়িওয়ালার মুখে হাসি, আশেপাশের মানুষজনও চুপ। রাসেল ভাবে, আমরাই পাগল হয়ে যাচ্ছি নাকি? কিন্তু রাত হলেই আবার শুরু হয় সেই চেনা চেনা শব্দগুলো, পদধ্বনি, দরজার ঠক ঠক, ফিসফিসানি, নিঃশ্বাসের গরম ধোঁয়া, যেন কারো উপস্থিতি সর্বক্ষণ। এখন আর রাসেল নিশ্চিন্ত থাকতে পারে না। তার চারপাশে সবকিছু সন্দেহজনক মনে হয়। ঘরের প্রতিটি কোণ যেন কোনো এক অদৃশ্য চোখে দেখা হচ্ছে। সেই রাতে ঘুমোতে যাবার আগে মিতু বলে, রাসেল, তুমি জানো তো, আমরা এখানে একা নই, কেউ আছে, সে আমাদের যেতে দিচ্ছে না। রাসেল মিতুর হাত ধরে, কিন্তু তার নিজের মনেও সন্দেহ জন্মে গেছে। এ বাসায় কি সত্যিই আমরা একা, নাকি অন্ধকারের আড়ালে কেউ আছে, চুপচাপ দাঁড়িয়ে আমাদের মৃত্যু দেখতে চায়? বাসায় ওঠার পর মাত্র 1 সপ্তাহ, অথচ মনে হচ্ছে 1 মাস কেটে গেছে। দিন নেই, রাত নেই, এক ভীষণ অস্বস্তিকর অনুভূতি ঘিরে রেখেছে রাসেল আর মিতুকে। তাদের মুখে ঘুম নেই, চোখে ভয়। প্রতিটি রাত যেন এক নতুন বিভীষিকার কাহিনী। সেই রাতে মিতু আর চিৎকার করে উঠল না, বরং তার ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কাঁদছিল। রাসেল তার পাশে বসে বলে, আজ আর চলবে না মিতু, আমরা কালই কথা বলবো বাড়িওয়ালার সাথে। মিতু কাপা কণ্ঠে বলে, তুমি জানো রাসেল, গতকাল রাতে আমি আবার ওকে দেখেছি। সে বিছানার পাশে দাঁড়িয়েছিল, মুখটা আধো আলোয় স্পষ্ট দেখলাম। গলা একটা লাল দাগ ছিল, একদম দড়ির মতো। ওর চোখ দুটো যেন মৃত্যু ধরে আছে। রাসেল আর একটুও দেরি করতে চায় না। সকাল হতেই সে সোজা বাড়িওয়ালার ঘরে যায়। আবুল কাশিম সাহেব তখন বারান্দায় বসে চা খাচ্ছিলেন। চিরাচরিত নরম হেসে বলে ওঠেন, কি খবর, সব ঠিকঠাক তো? রাসেল সরাসরি জিজ্ঞেস করে বসে, এই বাসা নিয়ে আপনি আগে কিছু বলেননি? এখানে কিছু একটা ঘটেছে নাকি? কাশিম সাহেব একটু থেমে বলেন, কি বলছেন আপনি? এই বাসা তো একদম ঠিকঠাক। আপনি নিশ্চয়ই কাজের চাপের কারণে বেশি চিন্তিত। নতুন বাসায় উঠে এমন হয়, মানিয়ে নিতে সময় লাগে। আমি কোনো গল্প শুনতে আসিনি কাশেম সাহেব। আমি চাই আপনি সত্যি করে বলুন, এখানে কিছু একটা আছে। আমরা ঘুমোতে পারি না, ফ্যান নিজে নিজে বন্ধ হয়ে যায়, রান্নাঘর থেকে শব্দ আসে, আমার স্ত্রীর গলায় দাগ পড়ে যায় কেউ তাকে ছুঁয়েছে, টিভির স্ক্রিনে একজন মেয়ে ঝুলন্ত অবস্থায় ভেসে ওঠে। কাশেম সাহেব এবার একটু থমকে যান, কিন্তু কিছু না বলে উঠে দাঁড়ান। গলা খাকড়ি দিয়ে বলেন, ভুল ভাবছেন, আপনারাও সব অতিরিক্ত ভেবে নিচ্ছেন। আমি এতদিন ধরে এখানে আছি, কিছুই হয়নি। রাসেল বুঝে যায় লোকটা ইচ্ছে করে কিছু লুকাচ্ছে। বিকেলে রাসেল বাইরে যায় মাথা ঠান্ডা করতে। হাঁটতে হাঁটতে যায় পাশের গলির সেই পুরনো চায়ের দোকানে। দোকানটা বেশ পুরনো হলেও বেশ জমজমাট। চা বানাচ্ছিল বছর 40-এর এক লোক, কালো রঙের মুখ, গালের নিচে দাড়ি, চোখে এক ধরনের ক্লান্তি। রাসেল একটা চা নিয়ে পাশে দাঁড়িয়ে চুপচাপ চুমুক দিতে দিতে জিজ্ঞেস করে, ভাই, এই যে আমাদের পাশের বাড়িটা যেখানে আমরা থাকি, ওটা কি সবসময় ফাঁকা থাকতো? চাওয়ালা থেমে যায়,
চোখ তুলে রাসেলের দিকে তাকায়। আপনার ওই সাদা রঙের একতলা বাড়িটার কথা বলছেন? হ্যাঁ, ওইটাতেই তো আমরা থাকি। ওই ঘরে উঠেছেন? সাবধান হন ভাই। রাসেল অবাক হয়ে বলে, মানে? চাওয়ালা ঘাড় নিচু করে আস্তে বলেন, আমি তো আর কিছু বলতে পারি না ভাই। আজকাল মানুষ বিশ্বাস করে না, কিন্তু ওই ঘর নিয়ে আগে অনেক কথা শুনেছি, অনেক কিছু দেখেছিও। রাসেলের গলা শুকিয়ে যায়। বলুন ভাই, প্লিজ, আমি কিছু একটা জানতেই এসেছি, সত্যি জানার দরকার। চাওয়ালা একটু নীরব থাকে, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। বছরখানেক আগের কথা। ওই বাসাটাতেই থাকতো একটা মেয়ে, নাম ছিল রেশমা। স্বামী ছিল বিদেশে। মেয়েটা বেশ চুপচাপ থাকত, কেউ তেমন চেনে না। হঠাৎ একদিন লোকজন নাখে, দরজা ভেতর থেকে বন্ধ, কেউ সাড়া দিচ্ছে না। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে। রেশমাকে পাওয়া যায় ঘরের ভেতর, গলায় দড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। কিন্তু মানুষ যেটা জানে না তা হলো তার মৃত্যুর আগে থেকেই প্রতিবেশীরা অদ্ভুত অদ্ভুত শব্দ শুনত। কেউ বলে কাঁদার আওয়াজ, কেউ বলে হাসির আওয়াজ, কেউ দেখে রাতে জানালায় এক নারীকে দাঁড়িয়ে থাকতে। তারপর রেশমার মৃত্যুর পর যেই ওই ঘরে উঠেছে, বেশি দিন টিকতে পারেনি। এক মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এক ভদ্রলোক হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছিলেন। এক নবদম্পতি এসেছিলেন, তারা মাত্র 1 সপ্তাহেই ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। রাসেলের মুখ বিবর্ণ হয়ে যায়। সে আস্তে করে বলে, এই বাসা সবসময় ফাঁকা ছিল। চাওয়ালা রাগত কণ্ঠে ফিসফিস করে বলেন, সে তো সব জানে, কিন্তু কাউকে কিছু বলে না। ভাড়ার লোভেই সব লুকিয়ে যায়। আপনারা তার পাল্লায় পড়েছেন ভাই। রাসেল চুপ করে যায়। একটা শীতল স্রোত বয়ে যায় তার সারা শরীর জুড়ে। সে জানে আজ রাতে সে কি মুখে মিতুর সামনে দাঁড়াবে। সে জানে যেটা তারা কল্পনা মনে করেছিল তা আসলে বাস্তব। বাসায় ফিরে এসে রাসেল কিছুই বলে না আগে, শুধু মিতুর হাতে চায়ের কাপ দিয়ে বলে, আমি আজ সব জেনেছি। রেশমা নামে একটা মেয়ে এই বাসাতেই ফাঁসি দিয়েছিল। সেই থেকেই এই বাসায় এসব ঘটনা চলে আসছে। মিতুর মুখে আর কোনো শব্দ নেই। সে একদৃষ্টে তাকিয়ে থাকে দেয়ালের এক কোণে। তারপর হঠাৎ সে বলে, রাসেল, জানো, আমি আজ ওর গলার আওয়াজ শুনেছি। ও বলছিল, আমাকে চলে যেতে বলো না, আমি এখানেই থাকব চিরকাল। রাসেলের গলা শুকিয়ে আসে। বাতাস যেন ভারী হয়ে ওঠে ঘরের ভেতর। জানালার কাঁচ থেকে একটা ধোঁয়ার মতো ছায়া সরে যায়। রাসেল মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে। আমরা এখান থেকে চলে যাব, কালই, আর এক মুহূর্ত না। মিতুর ঠোঁট ফাটা, চোখ দুটো যেন কোলাহল ছাড়া জগতের দিকে তাকিয়ে আছে। হয়তো সত্যি রেশমা এখনো আছে এবং সে কাউকে যেতে দিতে চায় না। চায়ের দোকানদার লোকটার মুখ থেকে সব শুনে রাসেলের চোখ যেন খুলে গিয়েছিল। এতদিন ধরে যে অদৃশ্য আতঙ্ক তাদের গিলে নিচ্ছিল, তার পেছনে সত্যিই ছিল একটা অন্ধকার ইতিহাস, একটা ঝুলন্ত দেহ, চাপা কান্না আর না বলা এক রহস্যের গল্প। সেদিন সন্ধে সে বাসায় ফিরে একদম চুপচাপ। কোনো শব্দ নেই, কোনো প্রশ্ন নেই। মিতু তখন জানালার পাশে বসে চুপ করে বাইরের দিকে তাকিয়ে। তার চুলগুলো এলোমেলো, চোখে নিস্তেজ দৃষ্টি। মনে হচ্ছিল সে যেন এখানে নেই, অন্য কোথাও হারিয়ে গেছে। রাসেল ধীরে কাছে গিয়ে বলল, মিতু, কাল সকালে আমরা এখান থেকে চলে যাব, এক মুহূর্তও আর থাকব না। মিতু কিছু বলল না, কেবল ধীরে মাথা নাড়ল। তার চোখ তখনও জানালার দিকে। হঠাৎ সে ফিসফিসিয়ে বলল, ও এখন আর দূর থেকে তাকায় না, ও এখন খুব কাছে আসে রাসেল। আমি ওর নিঃশ্বাস গায়ে টের পাই। ও বলছে, তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ কেন? রাসেলের সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু সে মিতুর হাত ধরে শক্ত করে বলে, আমরা যাব, আর ফিরে তাকাবো না। ওর অতীত, ওর যন্ত্রণা, আমাদের নয়। রাতটা তারা দুজনেই এক বিছানায় চুপচাপ কাটায়। আলো জ্বালানো থাকে, ঘরের কোনায় ধূপ জ্বলছিল। মিতু কিছুক্ষণ পর পর উঠে বসে, কানে হালকা কান্নার আওয়াজ।
যেন দেয়ালের ওপার থেকে কেউ কেঁদে চলেছে। রাসেল চোখ বন্ধ করে শোনে, কিন্তু কিছু বলার সাহস হয় না আর। রাতের প্রায় ৩টের সময় হঠাৎ ঘরের বাতি নিভে যায়। জানালার পর্দা হঠাৎ করেই সজোরে উড়ে ওঠে। রাসেল তড়িঘড়ি করে আলো জ্বালাতে যায়, কিন্তু সুইচে কাজ করে না। হঠাৎ জানালার কাছে ঠকঠক আওয়াজ, টক টক টক। মিতু কেঁপে উঠে রাসেলের গায়ে জড়িয়ে পড়ে। তার ঠোঁট কাঁপছে, চোখ স্থির। ও এসে গেছে। এক মুহূর্তের জন্য জানালার ফাঁকে দেখা যায় সেই মুখ, সেই মৃত রেশমার মুখ। গলায় দড়ি, চোখ স্থির, ঠোঁটে হালকা ভাঙা হাসি। আলো হঠাৎ জ্বলে ওঠে, আর সেই সঙ্গে সবকিছু আবার শান্ত। রাসেল এবার আর দেরি করে না। ফজরের আগেই ভোরবেলাতেই তারা ব্যাগ গুছিয়ে বাসা ছাড়ে। সকাল তখনও ভালোভাবে ফোটেনি, গলিটা কুয়াশাচ্ছন্ন। গাড়ি ডাকার আগেই তারা শেষবারের মতো দরজা তালা লাগাতে যায়। রাসেল চাবিটা ঘুরিয়ে দিয়ে পেছনে ফিরে মিতুকে ডাকতে যাবে, হঠাৎ তার চোখ জানালার কাছে আটকে যায়। একটা মুখ ভিতর থেকে তাকিয়ে আছে, সেই একই মুখ, সেই শূন্য চোখ, সেই থমকে থাকা মেয়েটি। রাসেল পাথরের মতো দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ মুখটা মিলিয়ে যায়। সে ধীরে পেছনে তাকিয়ে দেখে মিতু গাড়ির কাছে দাঁড়িয়ে, তার দৃষ্টি স্থির। দেখে মনে হচ্ছে যেন সে জানে এই বাড়ি তাদের ছাড়বে না এত সহজে। তারা অন্য একটা এলাকায় একটা ভাড়া ফ্ল্যাটে ওঠে। নতুন বাসা, নতুন পরিবেশ। রাসেল চায় যত তাড়াতাড়ি সম্ভব জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে, কিন্তু কিছু একটা যেন ঠিকঠাক ফিরে আসে না। মিতু অনেকটা চুপচাপ হয়ে যায়। সে আগের মতো হাসে না, কথা বলে না, খাওয়ার টেবিলে বসে চুপচাপ খায়। রাতে ঘুম আসে না, বিছানায় শুয়ে থেকেও সে যেন জেগে থাকে। মাঝে মাঝে রাসেল দেখে সে শূন্যে তাকিয়ে ফিসফিস করে কিছু বলছে। একদিন রাতে রাসেল তাকে জিজ্ঞেস করে, তুমি কার সঙ্গে কথা বলো? মিতু প্রথমে চুপ, তারপর নিচু গলায় বলে, ও এখন আমার পাশে থাকে। বাসা বদলালে কি মানুষ বদলে যায় রাসেল? রাসেলের কণ্ঠ শুকিয়ে যায়। তুমি আবার ওকে দেখেছ? ও চলে যেতে চায় না, আমি ওকে ফেলে এসেছি, তাই ও আমার সঙ্গে এসেছে। রাসেল ভীষণভাবে চেষ্টা করে মিতুকে স্বাভাবিক করতে। ডাক্তার দেখায়, কাউন্সেলিং করায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাদের নতুন ফ্ল্যাটে এবার শুরু হয় ছোটখাটো ঘটনা। দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, ফ্যান হঠাৎ বন্ধ হয়ে যায়, রান্নাঘরে পড়ে থাকা চামচগুলো আবার কাঁপতে শুরু করে। একদিন রাতে হঠাৎ টিভির স্ক্রিনে ঝলকে ওঠে সেই পুরনো দৃশ্য। ঝুলন্ত দেহ, স্থির চোখ, আর কাঁচে লেগে থাকা নিঃশব্দ আর্তনাদ। এবার রাসেল বুঝে যায় ও কেবল সেই বাসায় ছিল না, ও এখন তাদের মধ্যেও আছে। একদিন ভোরে রাসেল ঘুম ভেঙে দেখে মিতু বিছানায় নেই। সে উঠে পড়ে। ঘরের সব দরজা জানালা বন্ধ, তবু মিতু নেই। একটু পর রান্নাঘর থেকে মিতুর গলা আসে, ফিস ফিসে, থেমে থেমে, আমি তো বলেছিলাম ও আমার সঙ্গ চায়, আমি এখন ওর। রাসেল দৌড়ে রান্নাঘরে যায়। দরজার ভিতরে মিতু দাঁড়িয়ে, জানালার পাশে, মুখে একটা অদ্ভুত প্রশান্তি। তার পেছনে ছায়ার মতো একটা নারী মূর্তি দাঁড়িয়ে, চুল খোলা, চোখ স্থির, গলায় রক্তের দাগ। রাসেল চিৎকার করে ওঠে, কিন্তু ঠিক তখনই সেই ছায়া মিলিয়ে যায়। মিতু হঠাৎ চোখ বন্ধ করে হালকা হাসে। তুমি কিছু দেখোনি, তাই না? রাসেল আর মিতু এখনো বেঁচে আছে। তারা ওই পুরনো বাসায় নেই, নতুন ঠিকানায় নতুন জীবনে ফেরার চেষ্টা চলছে। কিন্তু কোনো কোনো রাত যখন ঘড়ির কাঁটা ঠিক 3টে বাজে, তখন মিতু আবার ঘুমের মধ্যে ফিসফিস করে বলে, রেশমা আমাকে ডাকছে। তখন রাসেল কেবল চুপ করে তার পাশে বসে থাকে। সে জানে যত দূরেই যাক, সেই ছায়া আর কোনো দিন তাদের ছেড়ে যাবে না। এরপর তারা অনেক হুজুর কবিরাজও এগুলো দেখিয়েছে। হুজুর কবিরাজদের কাছ থেকে অনেক দোয়া পড়া এবং তাবিজও ব্যবহার করেছে। এরপরেই ভূতের সমস্যাটি কিছুটা কমলেও মাঝে মাঝে তারা আজও অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে।